বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে গবেষণা এবং গণসংযোগের জন্য বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ কমিউনিকেশন এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আজকে আমরা এই বিষয়ের উপরে কথা বলার জন্য ডেকেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নীতি নির্ধারক এবং বাংলাদেশের তথা উপমহাদেশের একজন প্রখ্যাত শ্রমিক নেতা এবং বিশেষ করে নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে দীর্ঘদিন যাবৎ দলের পক্ষ থেকে যিনি সলা পরামর্শ করেছেন, কথা বলেছেন, দলের পক্ষ থেকে দর কষাকষি করেছেন এবং নির্বাচন কমিশনের বিভিন্ন নির্বাচন অনুষ্ঠানের সময় বিএনপির পক্ষ থেকে যিনি দলকে প্রতিনিধিত্ব করেছেন, সেরকম একজন জাতীয় নেতা, প্রখ্যাত রাজনীতিবিদ জনাব নজরুল ইসলাম খান। জনাব নজরুল ইসলাম খান, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিভিন্ন সময় দীর্ঘদিন যাবৎ নির্বাচন কমিশনকে একটি নিরপেক্ষ নির্বাচন করার জন্য বিভিন্ন নির্বাচনের আগে যে দ্বিপাক্ষিক আলাপ আলোচনা, বহুপাক্ষিক আলাপ আলোচনা এবং কখনো কখনো প্রকাশ্যে কখনো কখনো ভিন্নভাবে নির্বাচন কমিশনের সঙ্গে দর কষাকষি করা, কথা বলার একটা বিরাট অভিজ্ঞতা আপনার আছে এবং বিশেষ করে আপনি বাংলাদেশের একজন প্রখ্যাত শ্রমিক নেতা হওয়ার কারণে সমঝোতার মধ্য দিয়ে যে উন্নতিগুলি করা সম্ভব সেরকম একটি অভিজ্ঞতা আপনি দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাজেও লাগানোর চেষ্টা করেছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচন কমিশন দেশ জন্ম লাভ করার পরে, স্বাধীনতার পরে সবচেয়ে বেশি কলুষিত হয়ে পড়েছে এবং এই নির্বাচন কমিশন সবচেয়ে বেশি বিতর্কিত। বিশেষ করে গত দুইটি জাতীয় নির্বাচনে তার ভূমিকার কারণে এই বিতর্ক এক তুমুল পর্যায়ে পৌঁছে গিয়েছে। সর্বশেষ নির্বাচন কমিশন একটি বিতর্কিত আইন করার উদ্যোগ নিয়েছে। এ বিষয়েও আপনি দলের পক্ষ থেকে কথা বলছেন। আপনার এই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশন সম্পর্কে শুরুতেই আপনার কাছ থেকে সম্মানিত দর্শক শ্রোতা একটা মূল্যায়ন শুনতে চায়। জনাব নজরুল ইসলাম খান। ধন্যবাদ জনাব জহিরুদ্দিন স্বপন। আপনি ঠিকই বলেছেন যে গত বেশ কত বছর ধরেই নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির পক্ষ থেকে কিছু যোগাযোগ করার দায়িত্ব অনেক সময় আমাকে পালন করতে হয়েছে। বিশেষ করে তথাকথিত অবৈধ ১/১১ সরকারের সময় থেকে। আপনার মনে আছে যে সেই সময় একটা নতুন আইনের অধীনে আমাদেরকে আবার রেজিস্ট্রেশনের জন্য যেতে হয়েছিল এবং সেই সরকার একটা নির্বাচনেরও আয়োজন করেছিল, ২০০৮-এর নির্বাচন, যেটা আর কি ২০০৭-এর ডিসেম্বরে অ্যাকচুয়ালি। তো সেই সময় থেকে আরম্ভ করে এই পর্যন্ত বহুবার, বহুদিন, বহু নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ বা বলেন বা আলোচনা বলেন বা যোগাযোগ বলেন, এটা করতে হয়েছে আর কি। কিন্তু এই অভিজ্ঞতা যদি বলেন, আরে বড় অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত মর্মান্তিক অভিজ্ঞতা। কারণ হলো যে নির্বাচন কমিশন দেশের সংবিধান অনুযায়ী একটা স্বাধীন এবং নিরপেক্ষ প্রতিষ্ঠান হওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্য আমাদের আর কি যে কখনোই এরকম স্বাধীন বা নিরপেক্ষ এরকম নির্বাচন কমিশন, আমি যখন থেকে বললাম যে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছি, ঠিক সেভাবে পাওয়া যায় নাই। ফলে আপনার বেশিরভাগ ক্ষেত্রেই যে সংলাপ করেছি, যে আলোচনা করেছি, সেটা খুব একটা লাভজনক হয় নাই। সেটা খুব একটা আমাদের আকাঙ্ক্ষা পূরণের সঙ্গে সেটা সঙ্গতিপূর্ণ হয় নাই। যত যুক্তিসঙ্গত প্রস্তাবই আমরা করি না কেন, আমরা দেখেছি আর কি যে নির্বাচন কমিশন সরকারের আকাঙ্ক্ষা কি, সরকারের ইচ্ছা কি, বা যারা ক্ষমতায় আছেন তাদের আগ্রহ কিসে, তাদের মনোযোগ সেদিকেই বেশি ছিল। ফলে যুক্তি কিংবা আপনার ভালো প্রস্তাব ইত্যাদি খুব একটা গুরুত্ব সবসময়ই পায় নাই। তো যাই হোক, তারপরেও আমি বলবো যে যেমন ধরেন ১/১১ সরকারের সময়ে যে নির্বাচন কমিশন ছিল, সেই নির্বাচন কমিশনে সদস্যদের মধ্যে ২-১ জন ছিলেন যারা একটু সাহস করে হয়তো কথাবার্তা বলতেন, ২-১ জন, কিন্তু সবাই না। যে আবার চিফ ইলেকশন কমিশনার যিনি ছিলেন,
আপনার মনে আছে যে তিনি একসময় বিএনপিকে বিভক্ত করার যে সরকারি চক্রান্ত ছিল সেটা সহযোগী হিসাবে তিনি বলেছিলেন আর কি যে ওই বিভক্ত খণ্ডাংশটি আসল বিএনপি। কিন্তু এরপরে এই নিয়ে আমরা যখন কথা বলেছি এবং বিভিন্ন পর্যায়ে এটা নিয়ে যখন আলোচনা হয়েছে, সেরকম একটা পর্যায়ে একদিন প্রেস ক্লাবে এক আলোচনায় আমি যখন খুব যুক্তি দিয়ে সব কথাগুলি বলছিলাম, তখন সেই আলোচনায় উনি সাংবাদিকদের সামনেই স্বীকার করলেন যে না, ওনারা যে কথাটা বলেছিলেন সেটা ঠিক না, বিএনপির মূল ধারা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে বিএনপি সেটাই। তো এ ধরনের, কিন্তু অন্তত ভুলটা স্বীকার করার একটা সাহস কিংবা একটা পরিস্থিতি সেই সময় ছিল। কিন্তু পরবর্তী পর্যায়ে যারা এসেছেন, বিশেষ করে রকিবউদ্দিন সাহেবের নেতৃত্বাধীন যে নির্বাচন কমিশন আর এখন যে নির্বাচন কমিশন আছে, এই নির্বাচন কমিশন দুর্ভাগ্যজনক ভাবে যে তারা মানে ভুল করে লজ্জিতও হয় না, এটা হলো খুবই দুর্ভাগ্যের বিষয় আর কি। যেমন আপনাকে অতি সম্প্রতি যে দৃষ্টান্ত, যে তারা পারে না, তাদের ক্ষমতায় নাই এমন কাজ তারা করে ফেলেছে আর কি, যে স্থানীয় সরকারের ব্যাপারে কোনো আইন প্রণয়নের কোনো ক্ষমতা তাদের নাই, কিন্তু আইনের একটা প্রস্তাব তারা করেছে, এটা গৃহীত হয় নাই। এবং এমনকি আরপিওর বাংলা অনুবাদ করতে গিয়ে তারা যে নতুন কিছু বিধান সংযোগ করার চেষ্টা করছিলেন, সেটাও আপনার ল কমিশন মিনিস্ট্রি থেকে সেটাকে ফেরত দেওয়া হয়েছে। কিন্তু এই বিষয়গুলিতে যে লজ্জিত হওয়া, সেরকমও কোনো তথ্য কিন্তু আমরা দেখি না। এবং ইলেকশন কমিশনের সচিব বলেছেন যে এটা হয়তো ভুলই হয়েছে, কিংবা আমরা আলোচনা করেছি কিন্তু তারপরে এটা হয়তো ঠিক হয় নাই। এই ধরনের মানে যদি একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের অবস্থান হয় তাহলে তো খুব দুঃখজনক। তো আমি যেটা বলতে চাই সেটা হলো যে নির্বাচন কমিশন বা এই ধরনের যে স্বাধীন এবং সাংবিধানিক প্রতিষ্ঠান, সেখানে যারা দায়িত্বে থাকেন তাদের যে ধরনের দৃঢ়তা, যে ধরনের আত্মমর্যাদাবোধ, যে ধরনের দায়িত্ববোধ থাকা দরকার, তাদের যে ক্ষমতা সংবিধান তাদেরকে দিয়েছে, সেই ক্ষমতা বাস্তবায়নের জন্য যতখানি আন্তরিকতা থাকা দরকার, এবং সব ধরনের চাপ, সব ধরনের লোভ, সব ধরনের মোহ অতিক্রম করার জন্য যে মানসিকতার দরকার, আমাদের দুর্ভাগ্য যে আমরা সব সময় সেটা আমরা পাই নাই। কাজেই একটা শুভ দিনের প্রতীক্ষা করছি যে কখনো হয়তো যে এমন ব্যক্তিদের সমাবেশ সেখানে ঘটবে যে ব্যক্তিরা এই ধরনের ভূমিকা পালন করবে। আমাদের একটাই ভালো দৃষ্টান্ত আমরা সম্প্রতি দেখেছি যে নিয়মের বাইরে যে বা সরকারের ইচ্ছা পূরণের জন্য কমিশনের কিছু সদস্যরা কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন, একজন নির্বাচন কমিশনার হলেও সেটাতে আপত্তি করেছেন, নোট অফ ডিসেন্ট দিয়েছেন এবং সত্য কথা বলেছেন। তো এটা একটা ভালো লক্ষণ, এবং আশা করি যে ভবিষ্যতে যারা এরকম সাহস করে সত্য কথা বলতে পারবেন এমন লোকদের সমন্বয়ে নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠান গঠিত হবে, যেটা গণতন্ত্রের জন্য অত্যন্ত প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ। এই বিষয়ে এই পয়েন্টে আমি আপনাকে একটু বিস্তারিতভাবে সম্মানিত দর্শক শ্রোতার কাছে পরিষ্কার করতে বলবো যে নির্বাচন কমিশনের যে কাজগুলিকে বিএনপি সহ গণতান্ত্রিক দল তার স্বাধীনতা সরকারের কাছে বা নির্বাহী বিভাগের কাছে বন্ধক রেখে চলছেন বলে আমরা অভিযোগ করছি, বা জনগণ করছে, বা বিএনপি করছে, কিন্তু নির্বাচন কমিশন কিন্তু বলছে ভালো মন্দ তারা যাহাই করছেন না কেন তারা করছেন স্বাধীনভাবে, স্বার্থ কিংবা গণতন্ত্রের স্বার্থে, যেটা মোটেও এখন প্রয়োজন না এমন কাজ করার জন্য নির্বাচন কমিশন উদ্যোগী যখন হয়, তখন সঙ্গতভাবে সন্দেহ করা যায় যে কেন নির্বাচন কমিশন এই সময়ে এই উদ্যোগটা নিল। যেমন ধরেন, এই যে নতুন করে আরপিও একটা আলাদা আইন হিসাবে পরিণত করা, যেটা আপনার আরপিওর একটা অংশ ছিল 91 ধারা, যেটা রাজনৈতিক দলসমূহ নিবন্ধন সম্পর্কিত। এত বছর ধরে সেটা চলে এসেছে,
সেটাকে বাংলা করতে হবে। তারা চিঠি দিলেন তারা যে এটাকে বাংলায় করার জন্য আমরা প্রস্তাব করতে যাচ্ছি। এটা কারণ বাংলা আমাদের রাষ্ট্রভাষা, বাংলার প্রতি সাংঘাতিক ভালোবাসা তাদের, সেই জন্য তারা করতে যাচ্ছে। এখন ইলেকশন কমিশন খালি আরপিওর ওই 91 ধারা তো প্রযোজ্য না তাদের জন্য পুরো আরপিও প্রযোজ্য, কিন্তু পুরো আরপিওর বাংলা অনুবাদ না, তার একটা অংশের বাংলা অনুবাদ করাটা তারা বাংলা ভাষার প্রতি তাদের প্রীতির নিদর্শন হিসাবে দেখলেন। কিন্তু এবং তারা প্রথম বললেন আর কি যে আমরা সেটা অনুবাদ করছি, কিন্তু আমরা যে ড্রাফট দেখলাম সেই ড্রাফটে দেখলাম যে তারা অনেক কিছু এর মধ্যে পরিবর্তন নিয়ে এসেছেন। এই পরিবর্তনগুলি কার স্বার্থে, কেন এই পরিবর্তন, কে চেয়েছে এই পরিবর্তন, কে চেয়েছিল এই সময়ে, এই যে কোভিডে যখন সমস্ত দেশ বিপর্যস্ত, সমস্ত দুনিয়া বিপর্যস্ত, জনগণ যখন আত্মরক্ষা এবং অন্য সাথীদের, বন্ধুদের, প্রতিবেশীদের রক্ষায় ব্যস্ত, সেই সময় এই আইনের পরিবর্তন এমন কোনো জরুরি ব্যাপার ছিল না। কিন্তু তারা কেন করতে গেলেন এটা? আমরা তো মনে করি যে এটা এই স্বার্থটা সরকারের, এবং পরবর্তী পর্যায়ে এটা আরো স্পষ্ট হলো যখন আমরা দেখলাম যে তাদের প্রস্তাবে নির্বাচন কমিশনের হাতের যে ক্ষমতা, সেই ক্ষমতা সরকারকে দিয়ে দেওয়ার প্রস্তাব করা হচ্ছে। এমনকি ভোটার তালিকা প্রণয়ন যে কাজটা নির্বাচন কমিশনের অধীনে হচ্ছিল, সেটাও সরকারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রস্তাব তারা করেছে। তারা স্থানীয় সরকার আইনে পরিবর্তন নিয়ে আসতে চাচ্ছে যে প্রার্থী নির্বাচনের ব্যাপারে কে সঠিক হবে, কে সঠিক হলো না, এটা তাদের হাতে না রেখে নির্বাচন প্রশাসনের হাতে দিয়ে দেওয়া। আমি বিশ্বাস করি যে এই স্বার্থ যেহেতু, এটার বেনিফিশিয়ারি যেহেতু সরকার, বেনিফিশিয়ারি যেহেতু প্রশাসন, সেহেতু এটা তাদের উদ্যোগেই এই কাজটা শুরু হয়েছে। এবং আরেকটা জিনিস হলো যে এই কোভিড নিয়ন্ত্রণে সরকারের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা থেকে লোকজনের দৃষ্টি ফিরিয়ে রাখার জন্য, রাজনৈতিক দলগুলিকে দৃষ্টি ফিরিয়ে দেওয়ার জন্য, সেটাও একটা কারণ হতে পারে আর কি। যেটাই হোক, সেটা কোনোটাই জনগণের স্বার্থে না, কোনোটাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে না, কোনোটাই গণতন্ত্রের স্বার্থে না, এ সবটাই সরকার বা প্রশাসনের স্বার্থে। নির্বাচন কমিশন যখন গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন বা জনস্বার্থের পক্ষে না থেকে অন্য কারো পক্ষে কাজ করে, তখন তাকে কোনো মতেই স্বাধীন বা নিরপেক্ষ বলার কোনো সুযোগ থাকে না। এবং এখানে যখন তারা বলে আর কি যে তারা আমরা স্বাধীনভাবে কাজ করছি, তখন তারা আত্মপ্রবঞ্চনা করে। এই আত্মপ্রবঞ্চনা বা আত্মপ্রতারণায় আর যাই থাক, কোনো মর্যাদা নাই। আমি মনে করি সেটা হলো যে এই ধরনের একটা সাংবিধানিক প্রতিষ্ঠান যদি আত্মমর্যাদা বা হারায়, বা তারা যদি আত্মপ্রতারণায় লিপ্ত হয়, তাহলে এর চেয়ে দুর্ভাগ্যের আর কোনো বিষয় থাকে না। এবং এই ধরনের অপরাধের একটাই শাস্তি, সেটা হলো হয় নিজেরা সরে যাওয়া, আর না হয় তাদেরকে পরিবর্তন করা। এই ক্ষেত্রে আপনার এই বক্তব্যের প্রেক্ষিতে আমি আবার একটু প্রশ্ন করতে চাই যে আপনি বলছেন যে হয় তারা বিবেকের তাড়নায় নিজেরা পদত্যাগ করবেন, এই ধরনের অপকর্ম থেকে, গণবিরোধী তৎপরতা থেকে নিজেদেরকে বিরত করবেন, অথবা তাদেরকে অপসারণ করতে হবে। বিবেক তাদের উদ্রেক হবে কিনা এটা সম্পূর্ণই তাদের উপরে নির্ভর করছে। এখানে ক্ষতিগ্রস্ত পক্ষ, ভিকটিম হচ্ছে দেশ, জনগণ, ভোটার, গণতন্ত্র। ফলে তাদের কিন্তু এখানে কিছু করার থাকছে না, ভিকটিমের কিন্তু কোনো এখতিয়ার থাকছে না। এক, যদি বিবেক উদ্রেক না হয়। দুই হলো অপসারণ করার ক্ষমতা হচ্ছে রাষ্ট্রপতির। রাষ্ট্রপতি ক্ষমতাকে নিয়ন্ত্রণ করছেন সরকার আমাদের সংবিধান অনুযায়ী। সেখানেও দেখা যাচ্ছে যে বিবেক উদ্রেক না হলে পরে তাদেরকে সরিয়ে দেওয়ার বিষয়টি জনগণের স্বার্থে সরাবেন কিনা রাষ্ট্রপতি, বা রাষ্ট্রপতিকে এই ধরনের নির্দেশ সরকার দিবেন কিনা, তা নির্ভর করছে সরকারের বিবেক সম্পন্ন সাংবিধানিক দায়িত্ব পালন করার উপরে। তাহলে এটা কিন্তু খুব পরিষ্কার এখানে একটা জটিলতা থেকে যাচ্ছে যে এরকম পরিস্থিতিতে কি একটা সমাধান হতে পারে। একমাত্র বিচার ব্যবস্থা দেশের সংবিধান অনুযায়ী অভিভাবক হিসাবে, সংবিধানের অভিভাবক হিসাবে এরকম একটি সংবিধান বিরোধী দৃশ্যমান অবস্থা থেকে, সাংবিধানিক প্রতিষ্ঠানের এ ধরনের একটি গণবিরোধী অবস্থা থেকে জনগণকে মুক্ত করার জন্য বিচার বিভাগের তখন সোমোটো হাজির করার একটা পথ খোলা থাকে। আপনি কি মনে করেন এই তিনটার মধ্যে প্রথমটা যেহেতু সম্ভব না,
সরকার যেহেতু করবে না, বিচার বিভাগের কি এখানে কোনো হস্তক্ষেপের সুযোগ আছে নির্বাচন কমিশনকে সঠিকভাবে সাংবিধানিক প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করার জন্য? আমি আইনজ্ঞ নই, কিন্তু সংবিধান রক্ষার শেষ স্থান তো সর্বোচ্চ আদালত, এবং সর্বোচ্চ আদালত এমনকি পার্লামেন্টে পাশ করা আইনও যদি সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট সঙ্গতিপূর্ণ না হয় তাহলে তা বাতিল করার ক্ষমতা রাখে। আপনি ঠিকই বলেছেন আর কি, যে তারা নিজেরা হয়তো করবে না, এবং সরকার তো অবশ্যই তাদেরকে সরাবে না, কারণ তারা তো সরকারেরই স্বার্থ রক্ষা করছে। তারা প্রার্থীহীন নির্বাচন করেছে, তারা 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, 154 পরে 153 আর কি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে। এবং জানা যায় আর কি যে এর মধ্যে বহুজনই আছে যারা সেখানে প্রার্থী ছিল, কিন্তু সেটা তাই সেই প্রার্থীদেরকে প্রার্থিতা বাতিল করে একজনকে ঘোষণা করে দেওয়া হয়েছে। এবং অর্থাৎ নির্বাচনের দিনের আগেই একটা দলকে বিজয়ী হিসাবে ঘোষণা করা হয়েছে। আবার আরেক নির্বাচন আমরা দেখলাম যে গত নির্বাচন, সেই নির্বাচন একটা হলো প্রার্থীবিহীন আর একটা হলো ভোটারবিহীন। সেখানে দিনের ভোট আগেই রাত্রেই হয়ে যায়, এবং সেখানে ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে, সেখানে কোনো অভিযোগ আমলে নেওয়া হচ্ছে না, সেখানে যারা প্রশাসন বা পুলিশের যারা আছে তাদেরকেও কোনোভাবেই প্রভাবিত করার কোনো চেষ্টা নাই। এমনকি দৃশ্যমান বেআইনি কর্মকাণ্ড যারা করছে তাদেরকে কোনো শাস্তি নেওয়া দূরের কথা, তাদের মৃদু ভর্ৎসনা করার কথাও আমরা শুনতে পাই নাই। তো এ ধরনের অনুগত নির্বাচন কমিশনকে কেন সরকার কেন বদলাবে? হয়তো বদলাবে না বা বদলানো স্বাভাবিক না। কিন্তু আমি যেটা বলছিলাম সেটা হলো যে উচিত যেটা সেটা সে কথা। এখন যে সরকারকে আমরা বলি যে জনগণের ভোটেই নির্বাচিত না, জনগণের কাছে দায়বদ্ধ না, সেই সরকার দ্বারা নিযুক্ত এবং সেই সরকারের দ্বারা আশ্রিত এবং প্রতিপালিত এ ধরনের একটি প্রতিষ্ঠান, এই বোঝা আমাদেরকে ততক্ষণ টানতে হবে যতক্ষণ না জনগণ তার ক্ষমতা প্রয়োগ করতে সক্ষম হবে, এবং জনগণ তার ক্ষমতা প্রয়োগ করে গণতন্ত্রে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে স্বাধীনভাবে এবং সাহসিকতার সাথে যথাযথ ভোটাধিকার প্রয়োগের যে অধিকার, সেই অধিকার প্রয়োগের যে সুযোগ বা সময় বা যে ক্ষমতা, সেটা অর্জন করার জন্য আমাদেরকে এর আগেও অনেকবার লড়াই করতে হয়েছে, আগামী দিনে হয়তো লড়াই করতে হবে, এবং সেই লড়াই করে সে ক্ষমতা অর্জন করা যাবে। আর করা গেলেই শুধু আমরা এ ধরনের সিন্দাবাদের দৈত্য যেটা আমাদের কাঁধের উপর চেপে বসে আছে সেগুলো থেকে আমরা মুক্ত হতে পারি। এই ইতিহাস আমাদের বাংলাদেশের রাজনীতিতে আছে যে জনগণ অধিকার বঞ্চিত হতে 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 একটা পর্যায়ে সে তার নিজের অধিকারই আদায় করে নেয়, এবং সেরকম প্রেক্ষিতেই তখন একটা ব্যবস্থা তৈরি হয় যা ডক্ট্রিন অফ নেসেসিটির আলোকে কাভার্ড হয় তখন। এবং যদি নির্বাচন কমিশন নিজে সাংবিধানিক দায়িত্ব বিবেকবান ভাবে পালন না করে, এবং রাষ্ট্রপতি তার সাংবিধানিক ক্ষমতা বলে যদি তাকে সাংবিধানিক এই দায়িত্ব পালন করতে বাধ্য করার উদ্যোগ না করে, এবং বিচার ব্যবস্থা যদি এই দুই প্রতিষ্ঠানের নিষ্ক্রিয়তার কারণে স্বতঃস্ফূর্তভাবে হস্তক্ষেপ না করে, তখন একমাত্র জনগণের স্বতঃস্ফূর্ততাই এর সমাধান ডেকে নিয়ে আসতে পারে, এছাড়া আর কোনো পথ খোলা থাকে না। এবং আজকে নির্বাচন কমিশন এই মুহূর্তে স্থানীয় সরকারের যে আইন পরিবর্তনের যে উদ্যোগ নিয়েছে, ইতিমধ্যে সেগুলি নিয়েও আপনি আলাপ করেছেন, কথা বলেছেন। এই বিষয়ে একটা সর্বশেষ স্ট্যাটাসটা সম্পর্কে, সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আপনি একটু যদি সংক্ষিপ্ত ধারণা দিতেন যে আইন সংস্কার করার এই উদ্যোগ সঠিক কিনা, এবং এই উদ্যোগের মধ্যে জনগণের লাভ লোকসান কতটুকু আছে। প্রশ্ন দেখেন, আমি আপনাকে দুইটা একটা হলো যে আইন তো কোনো স্ট্যাটিক কোনো বিষয় না, আইন কোনো চিরস্থায়ী কোনো ব্যাপার না, এমনকি সংবিধানও না। প্রয়োজনের তাগিদে সবকিছুরই পরিবর্তন হয়।
আমাদের দেশের সংবিধানও বারবার পরিবর্তিত হয়েছে, আমাদের বিভিন্ন আইনও বারবার পরিবর্তিত হয়, কোনো সন্দেহ নাই। কিন্তু প্রশ্ন যেটা সেটা হলো এটা সময়, স্থান, কাল, পাত্র ইত্যাদি প্রাসঙ্গিক। কখন কেন এই পরিবর্তন আবশ্যক হয় সেটা তো যুক্তি থাকতে হবে আর কি। কিন্তু আমরা আমাদের দলের পক্ষ থেকে লিখিতভাবে আমরা জানিয়েছি যে আজকে এই বিদ্যমান এই সময়ে এই আরপিওর একটা অংশের বাংলা অনুবাদ করে একটা নতুন আইন বানানোর কোনো প্রাসঙ্গিকতা, কোনো প্রয়োজন, কোনো জরুরত কিছুই নাই। কিন্তু তারপরেও তারা সেটা করতে চাচ্ছেন এবং তারা কিছু কিছু পদ, পদবি ইত্যাদির বাংলা অনুবাদ তারা প্রস্তাব করেছিলেন আর কি। আপনি দেখেন, আমরা খুব সঙ্গতভাবে আমরা প্রশ্ন তুলেছিলাম যে আপনারা যারা এই প্রস্তাব করছেন সেই প্রতিষ্ঠানের নাম হলো নির্বাচন কমিশন। কমিশন তো কোনো বাংলা শব্দ না। আর আপনারা যারা এই সিদ্ধান্তটা নিচ্ছেন তারা হলেন কমিশনার। কমিশনারও কোনো বাংলা শব্দ না। আপনাদের ওখানে যিনি প্রশাসনের দায়িত্বে প্রধান, তিনি একজন সিনিয়র সচিব। আপনি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যান, জ্যেষ্ঠ সচিব লেখা না, কিন্তু সিনিয়র সচিব লেখা। তো কাজেই আপনার নিজের প্রতিষ্ঠান, আপনার নিজের পদবি, আপনার পদ, সেটার আপনি পরিবর্তন বাংলা করার কোনো আগ্রহ নাই। আপনি ইউনিয়ন পরিষদকে বানাবেন পল্লী পরিষদ, আপনার মিউনিসিপ্যালিটির মেয়রকে বানাবেন আপনি পুরাধ্যক্ষ। এই ধরনের রসিকতার কোনো অর্থ আমরা দেখি না। আপনি জানেন আমাদের দেশের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নাম বাংলায় না, কিন্তু সেগুলো পরিবর্তন, যেমন সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট, এগুলো কি বাংলা শব্দ? কিন্তু এটা পরিবর্তনের জন্য আপনার তো কেউ কোনো প্রস্তাব করতেছে না। আপনার ইভেন আপনার যে নির্বাচন কমিশন যে কাজ যে করে আর কি, তারা যে ব্যালট পেপার, এটা কি বাংলা হলো? তারা পোলিং সেন্টার, প্রমুখ টুমুক, অনেক কিছুই আছে আর কি। এবং আমরা মনে করি যে সেটা হলো যে এগুলো আসলে কোনো কারণ না। যেমন ধরেন আপনার তারা বাংলা ভাষায় পরিবর্তন করার জন্য যে একটা পেপার তারা রেডি করেছে আর কি, সেই পেপারটা পড়ে দেখে আমি একটু বিস্মিতই হলাম আর কি। যেমন আপনার ইউনিয়ন পরিষদের পরিষদ সদস্য যারা আর কি, পরিষদ, এই পরিষদ শব্দটা এটা খুব ভালো শব্দ না, এটা বদলাইতে হবে আর কি, সদস্য বানাইতে হবে আর কি। কেন? রবীন্দ্রনাথের 2 বিঘা জমি যে কবিতা, সেই কবিতার একটা অংশ সেখানে উল্লেখ করে বলা হয়েছে যে বাবু যত বলে পারিষদ বলে তার শতগুণ। এখানে একটা পরিষদ আর পারিষদের যে তফাৎ, এটাও কিন্তু তারা ভালো করে বুঝে নাই আর কি। ওই পারিষদ দল বলে তার শতগুণ বলে এটা একটা খারাপ শব্দ হয়ে গেল, অতএব পরিষদ শব্দটা বদলা ফেলতে হবে। মানে এই ধরনের মানে অতি হালকা কাজ, অতি হালকা বিষয়, এগুলো আমার কাছে একজন রাজনৈতিক কর্মী হিসাবে মনে হয়, এদেশের একজন নাগরিক হিসাবে আমি মুক্তিযুদ্ধ করেছি, দেশটাকে স্বাধীন করেছি আমরা। এই স্বাধীন দেশে এই ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্ব যারা পালন করে, তারা ব্যাপারটাকে, এত গুরুত্বপূর্ণ ব্যাপারগুলিকে এত হালকা ভাবে নেবেন, এটা খুব ভাবতে খুব কষ্ট হয় আর কি, যে কাদের হাতে পড়েছে আমরা। তো এই জন্য আমি যেটা বলতে চাই সেটা হলো যে আপনার স্থানীয় সরকারে আপনার কারা প্রার্থী হতে যোগ্য বা যোগ্য না, এই ক্ষমতা তারা হাত থেকে ছেড়ে দিবে কিসের জন্য? সব নির্বাচন কমিশন আমরা দেখি বা বিভিন্ন প্রতিষ্ঠান আমরা দেখি, তারা তাদের দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় ক্ষমতা আরো অর্জন করতে চায়, কিন্তু এই নির্বাচন কমিশন তার ক্ষমতা বিসর্জন করতে চায়। কিসের জন্য? দায়িত্ব এড়ানোর জন্য, নাকি যে কাজ তারা আসলে, যেহেতু তারা অন্তত এইটুক সততা হয়তো আছে মনে, যে একান্তই যখন করতেই পারতেছে না তখন এই দায়িত্ব রেখেই বাকি না, কাজটা যেহেতু অন্যরাই করতেছে তারাই করুক, তাহলে আর আমাদের বড় অন্তত দোষ আসবে না আর কি। সেটা যদি হয়ে থাকে তাহলে সে কত পরিষ্কার করে বলা দরকার তাদের। আর একটা হলো যে আপনি ধরেন এই ভোটার তালিকা প্রণয়নের যে ব্যাপারটা, এটা হলো সাংবিধানিক দায়িত্ব। নির্বাচন কমিশনের যে সংবিধানের যে দায়িত্ব উল্লেখ আছে,
সেখানে সংসদ নির্বাচনের ভোটার তালিকা প্রণয়নের দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। তো আপনি সেই দায়িত্ব আপনি ছেড়ে দিতে চাচ্ছেন কেন? দিতে যাচ্ছেন কার কাছে? যাদের কাছে দিতে যাচ্ছেন তারা তাদের পছন্দ মতো ভোটার তালিকা তৈরি করবে, এবং সেই ভোটার তালিকা তো তাদের স্বার্থে যেতে পারে, শুদ্ধ নাও হতে পারে, এবং সেটা মানে ভোটার তালিকা যদি শুদ্ধ না হয় তাহলে ভোট শুদ্ধ হবে কি করে? আর ভোট শুদ্ধ না হলে নির্বাচনে যথাযোগ্য প্রতিনিধি নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে কোথায়? অর্থাৎ নির্বাচনের বেসিক যে পয়েন্ট, সেই পয়েন্ট আপনি হাতের বাইরে ছেড়ে দিয়ে আপনি নির্বাচন কমিশন পরিচালনার দায়িত্বে বা এই পদগুলিতে থাকার আগ্রহ থাকবে কেন আপনাদের? এটা কতগুলি জিনিস চিন্তা করা আমার মনে হয় উচিত আমাদের। সেজন্যই মনে হয় যেটা আর কি, সেটা হলো যে প্রতিষ্ঠানটি তার দায়িত্ব এড়াতে চায়, যে ব্যক্তিগুলি প্রতিষ্ঠানকে দুর্বল করতে চায়, যে ব্যক্তিগুলি প্রতিষ্ঠানকে পঙ্গু করে দিতে চায়, যে ব্যক্তিগুলির প্রতিষ্ঠানের যে সাংবিধানিক দায়িত্ব সেই দায়িত্ব থেকে নিজেরা মুক্তি পেতে চায়, সেই ব্যক্তিগুলিকে আমাদেরকে বুঝতে হবে আর কি যে তাদের হাতে এই প্রতিষ্ঠান নিরাপদ না। এই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে কিন্তু প্রতিভাত হয় যে নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু এবং সংবিধান অনুযায়ী সংবিধানের অনুচ্ছেদ 126-এ বলা আছে নির্বাচন কমিশনকে নির্বাহী কর্তৃপক্ষের সহায়তা দান, নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য হইবে। সংবিধান রাষ্ট্রের সকল নির্বাহী প্রতিষ্ঠানকে সংবিধান এই কথাকে নির্দেশ দিয়ে বসে আছে, কিন্তু নির্বাচন কমিশন তার ক্ষমতা বরঞ্চ উল্টো সেই নির্বাহী বিভাগের হাতে দিতে চাচ্ছে। এতক্ষণ আপনার আলোচনায় এটা বোঝা গেল। এমনকি ভোটার তালিকা প্রণয়ন করার ক্ষমতাও তারা দিতে চাচ্ছে। আজকে আমরা এই মুহূর্তে যখন কথা বলছি তখন বাংলাদেশে উপনির্বাচনের আয়োজন চলছে। দুটো উপনির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, আরো দুটো উপনির্বাচনের তফসিল চলবে। সংসদে এত তর্ক বিতর্ক থাকার পরেও বিএনপি এই মুহূর্তে সংসদেও একটা লড়াই অব্যাহত রাখার চেষ্টা করছে। সংসদের বাইরেও নির্বাচন এবং ভোটাধিকার অধিকার আদায় করার এই সংগ্রাম চলছে। এই ধরনের একটি নির্বাচন কমিশন প্রসূত এ ধরনের একটি সংসদ, যার সম্পর্কে প্রতিনিয়তই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সমালোচনা বা আলোচনা চলছে, এটার মধ্যে থেকেই বিএনপি যে লড়াই সংগ্রামটা করছে, এ নিয়ে বিএনপির শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নানান রকম প্রশ্ন আছে। আপনি যদি আপনার মুখ থেকে একটু ব্যাখ্যা করে বুঝাতেন যে বিএনপি এ ধরনের একটি পরিস্থিতিতেও সংসদের মধ্যে এবং বাইরে কিভাবে ভোটাধিকার আদায় এবং গণতান্ত্রিক সংগ্রাম এবং অবাধ নির্বাচন আদায় করার সংগ্রামটিকে পরিচালনা করতে চায়। দেখেন, বিএনপি একটা জাতীয়তাবাদী গণতান্ত্রিক রাজনৈতিক দল, এবং ইতিহাস হলো এই যে বিএনপি বারবার এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে। একবার একদলীয় স্বৈর শাসন, যেটা বর্তমানে ক্ষমতাসীন যে দল, সেই দলটি করেছিল ৭৫ সালে। সেখান থেকে বহুদলীয় গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে এসেছে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে। আরেকবার ১৯৮২ সালে একটা নির্বাচিত সরকারকে উৎখাত করে স্বৈরাচারী এরশাদ সরকার সামরিক শাসন জারি করেছিল, এবং তার বিরুদ্ধে ৯ বছর আপোষহীন লড়াই করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলাম এবং সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলাম। এরপরে তথাকথিত ১/১১ যে সরকার সংবিধানের কোনোভাবেই এটা কোনো লিগ্যাল গভর্নমেন্ট বলে এটা প্রতিষ্ঠা বা পাওয়ার কোনো সুযোগ নাই। কারণ আমরা যদি সংবিধান পর্যালোচনা করি তাহলে দেখি আমরা যে রাষ্ট্রপতি যাদেরকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ করবেন তাদের নিয়োগের ব্যাপারে তার আগের সংসদের সংখ্যাগরিষ্ঠ যেসব দলগুলির উল্লেখযোগ্য দল, তাদের মতামত নিয়ে, তাদের পরামর্শ নিয়ে সেই সরকার গঠন করবেন। কিন্তু ফখরুদ্দিনের সরকার কিন্তু সেইভাবে গঠিত হয় নাই। আর সেই সরকার যেদিন গঠন করা হয়েছিল তারপরে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের জন্য যথেষ্ট সময়ও ছিল না।
কিন্তু তারপরেও আমরা কিছু রাজনৈতিক দলকে সেই সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যেতে দেখেছি। তারা জরুরি অবস্থা জারি করে 2টা বছর তারা শাসন করেছে এবং সেই জরুরি অবস্থার মধ্যেই নির্বাচন অনুষ্ঠানে তারা চেষ্টা করেছিল। আমরা জানি যে জরুরি অবস্থা জারি করলে মানুষের মৌলিক রাজনৈতিক অধিকারগুলো হরণ করা হয়, সভা সমাবেশ আন্দোলন সংগ্রাম সবকিছুর অধিকার হরণ করা হয়। কিছু কিছু রাজনৈতিক দল তারা সেই জরুরি অবস্থার মধ্যেই নির্বাচনে যেতে চেয়েছিল, কিন্তু সেটা হতো একটা গণতন্ত্রহীন অবস্থায় নির্বাচনে যাওয়া, যেটা বিএনপি রাজি হয় নাই। আর রাজি হয় নাই বলেই দেশনেত্রী জেল থেকে মুক্ত হওয়ার পরে এটা তার প্রধান দাবি ছিল যে জরুরি অবস্থা প্রত্যাহার না হলে বিএনপি নির্বাচনে যাবে না। কাজে শেষ পর্যন্ত সেই সরকারকে জরুরি অবস্থা প্রত্যাহার করতে হয়েছিল। কাজেই 3 বার গণতন্ত্রহীন বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে এনেছে বিএনপি। সেই বিএনপির পক্ষ থেকে আমি বলতে চাই যেটা, সেটা হলো যে আমরা গণতন্ত্রকে ভালোবাসি, গণতন্ত্রকে আমরা রাজনৈতিক জীবন যাপনের মাধ্যম বা হিসাবে আমরা মনে করি আর কি। এই গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্যই কিন্তু আমরা জানি যে এখন নির্বাচনের নামে যা হচ্ছে এসব প্রহসন, এটা খেলা, এটা রসিকতা। 5% লোকও ভোট দিতে যায় না, সেরকম নির্বাচনও আমরা দেখি এবং আবার আনন্দ করতে দেখি যে সুষ্ঠু নির্বাচন হয়েছে। মানে এখন ব্যাপার হয়েছে যে কেউ লজ্জিত না হলে তাকে লজ্জিত করা তো খুব কঠিন ব্যাপার আর কি। তো এখন জনগণ যদি ভোটে আগ্রহী না হয়, জনগণ যদি ভোটে অংশগ্রহণ না করে, তাহলে বুঝতে হবে আর কি যে সেই ভোটের প্রক্রিয়া বা সেই নির্বাচন প্রক্রিয়ায় কোনো ত্রুটি আছে, কিংবা যারা এই কাজটা করতেছেন তাদের প্রতি মানুষের আস্থাহীনতা আছে। কাজে ওটা পরিবর্তন না হওয়া পর্যন্ত এটা সুষ্ঠু হওয়ার সুযোগ কম। কিন্তু তারপরেও একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে আমরা তো ভোটের মাধ্যমে রাজনীতি, ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন, ভোটের মাধ্যমে জনগণের সমর্থন চাওয়া বা জনগণের সমর্থন পেয়ে জনগণের কল্যাণের জন্য কাজ করা, এই রাজনীতিতে বিশ্বাস করার কারণে আমরা ভোটে অংশগ্রহণ করছি। জনগণকে এই সুযোগে আমরা ভোটের প্রয়োজনীয়তা, ভোটের যে আপনার এটার যে পবিত্রতা এবং এটা হরণ করার যে অপরাধ, সেই অপরাধের জন্য কারা দায়ী, কিভাবে দায়ী, সেটাকে আরো স্পষ্টতর করা, এই ছাড়া এখন আর এই নির্বাচন অংশগ্রহণ করার অন্য কিছু নাই। কাজেই আমরা মনে করি যে তারপরেও এটাই পথ আর কি, যে গণতন্ত্রকে আমরা ভালোবাসি বলে গণতন্ত্রকে টিকিয়ে রাখা, বা আজকে গণতন্ত্র আহত মুমূর্ষ, কিন্তু এটাকে আমরা বাঁচিয়ে তুলতে চাই, এটা মরে যাক, এটা আমরা চাই না। আর সে কারণেই আমরা এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পৃক্ত থাকছি, যদিও আমরা জানি যে প্রক্রিয়াটাকে এমন ভাবে পরিচালনা করা হচ্ছে যে প্রক্রিয়ায় সঠিক সিদ্ধান্ত আসবে না বা আসছে না, তারপরেও আমরা প্রক্রিয়াটাকে বাঁচিয়ে রাখতে চাই। ধন্যবাদ। আপনার কাছ থেকে এরকম একটা বিষয়ের ব্যাখ্যা, এই বিষয় নিয়ে যারা গবেষণা করছেন তাদের নিশ্চয়ই কাজে লাগবে। বিএনপির অসংখ্য নেতা কর্মী সমর্থকরা বিভিন্ন সময় এই প্রশ্নটা করেন। আপনার কাছ থেকে এটা খুব পরিষ্কার বোঝা গেল যে এই ধরনের মানুষের যে মৌলিক অধিকার, সেই অধিকারের যে পবিত্রতা এবং সেই অধিকারের যে মালিকানা, সেটা তাদের কাছ থেকে কিভাবে ছিনিয়ে নেওয়া হয় এবং সেটা অধিকার তাকে আদায় করতেই হবে, এ বিষয়ে তার মধ্যে, মানুষের মধ্যে যে রাজনৈতিক চেতনা এবং আগ্রহ, তাকে ধরে রাখা এবং তাকে ভবিষ্যতে কাজে লাগানোর লক্ষ্য থেকেই এ ধরনের নির্বাচন বিতর্কিত হওয়া সত্ত্বেও বিএনপি নির্বাচনের মধ্যে লেগে আছে এবং সংসদের অকার্যকারিতা প্রমাণ করার জন্যই সংসদের মধ্যে বিএনপির যতটুকু উপস্থিতি আছে তা বিএনপি কাজে লাগানোর চেষ্টা করছে। এবং এই নেতিবাচক চিত্র, সরকারের এই তৎপরতাকে যত বেশি উন্মোচিত করা যাবে, সেটাই পরবর্তীকালে গণতান্ত্রিক আন্দোলনের পুঁজি হিসাবে কাজে লাগবে। আপনার ব্যাখ্যা থেকে আমরা সম্মানিত দর্শক শ্রোতারা এটা পরিষ্কার বুঝতে পেরেছে। আমি আবারও আপনাকে একটু ফিরিয়ে নিয়ে যাব। আপনি আপনার আলোচনার প্রথম দিকেই বলছিলেন যে নির্বাচন কমিশন শুধুমাত্র নির্বাচনকে ঘিরে বা নির্বাচন, ভোটাধিকার, ভোটার তৈরি, ভোটের ফলাফল তৈরি,
এমন সময়তেই যে কেবলমাত্র নির্বাহী বিভাগের আজ্ঞাবাহী হিসাবে কাজ করে বা পুতুল হিসাবে কাজ করে তাই নয়, এমনকি কখনো কখনো সে তার পছন্দ মতো রাজনৈতিক দল তৈরি করা, ভাঙা গড়া ইত্যাদির কাজেও কখনো কখনো আগাম আজ্ঞাবাহী দাস পরিকল্পনাকারী হিসাবে কাজ করে এবং এক্ষেত্রে কখনো কখনো নীল নকশারও অংশীদার হিসেবে দায়িত্ব পালন করে, যার প্রমাণ হিসেবে আপনি বলেছেন যে ১/১১ সরকারের সময় নির্বাচন কমিশন বিএনপি কে ভাঙার চেষ্টা করেছিল। এই প্রেক্ষাপটটিকে খুব সংক্ষেপে যদি আপনি আবার একটু সম্মানিত দর্শক শ্রোতাকে স্মরণ করিয়ে দিতেন, তাহলে বর্তমান নির্বাচন কমিশনের রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত আইন বা সংস্কার করতে গিয়ে যে পদক্ষেপ নিচ্ছে সেখান থেকে তারা হয়তো কিছুটা শিক্ষা নিতে পারেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে মানুষের অনেকের নানা ভাবে নানা কারণে ইচ্ছাটা মন্দ হতে পারে, কিন্তু যারা একটু বুদ্ধিমান মানুষ তারা মন্দ ইচ্ছা বাস্তবায়নের জন্য কিন্তু যুক্তিসঙ্গত কাজ করে। কিন্তু আমাদের এবং দুর্ভাগ্য আর কি যে নির্বাচন কমিশন তার মন্দ ইচ্ছা বাস্তবায়নেও আপনার মানে যুক্তিসঙ্গত প্রস্তাব করতে পারে নাই আর কি। যেমন ধরেন আপনি রেজিস্ট্রেশনের জন্য যে পূর্ব শর্ত, তার একটা পূর্ব শর্ত হলো তাদের যে প্রস্তাব আর কি, সেখানে হলো যে দলীয় প্রতীকে পূর্ববর্তী 2টি নির্বাচনে অংশগ্রহণ করে অন্তত 1টি আসন পেতে হবে। আপনি বলেন এবং যারা দর্শক শ্রোতা তারাও বুঝবেন যে আপনার রেজিস্ট্রেশন পাওয়ার আগে আপনার দলীয় প্রতীক পাওয়ার কি কোনো সুযোগ আছে? দলীয় প্রতীক তো তারাই পায় যেসব রাজনৈতিক দল রেজিস্ট্রিকৃত। তো এখন আপনি রেজিস্ট্রেশনের দরখাস্ত যখন করতেছেন তার মানে আপনি রেজিস্টার্ড না, তাহলে আপনার দলীয় প্রতীকে গত 2টা নির্বাচনে অংশগ্রহণ করে একটা আসন পাওয়ার সুযোগ এটা কি করে সম্ভব? এবং শর্ত আছে যে 33 জেলায় আপনার কার্যকর অফিস থাকতে হবে। এটা এখনকার আইন দেখা যায়, আরো আগেও হয়েছিল, কিন্তু এটা অযৌক্তিক একটু আইন। এই কারণে যে একটা রাজনৈতিক দল রেজিস্ট্রেশন না হলে সে আইনসঙ্গত ভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে না। তো সেরকম ধরনের একটা রাজনৈতিক দলের পক্ষে এতগুলি অফিস গঠন করা বা মেনটেন করা অত্যন্ত কঠিন কাজ। এবং এইসব কারণে কি হয়েছে যে গত কিছুদিনের মধ্যে এই নির্বাচন কমিশন নতুন করে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য একটা দরখাস্ত আহ্বান করেছিল। 76টা রাজনৈতিক দল রেজিস্ট্রেশনের আবেদন করেছে এবং বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা ক্রমে দেখা গেছে যে 76টার মধ্যে একটা দলও রেজিস্ট্রেশনের জন্য যোগ্য বিবেচিত হয় নাই। অর্থাৎ গোটা প্রক্রিয়াটাকে জটিলতর করা হচ্ছে। এ হলো একটা পয়েন্ট গেল। আরেকটা যেটা সেটা হলো যে আপনার আগে যে নির্বাচনী আইন যেটা ছিল আরপিওর এই অংশে সেটা বলা হয়েছিল যে কোনো রাজনৈতিক দল যদি নিজেই নিজেকে বিলুপ্ত করে দেয় কিংবা যদি কোনো কারণে রাজনৈতিক বা যে রেজিস্ট্রেশনের যে বিধিমালা সেই বিধিমালা কোনো কিছু ভঙ্গ করার কারণে যদি তার রেজিস্ট্রেশন বাতিল হয় তাহলে ওই দলের নামে ওই নামে আর কোনো নতুন দল রেজিস্টার্ড হবে না। কিন্তু নতুন যে প্রস্তাব করেছিল এই নির্বাচন কমিশন, যদিও গোটা ব্যাপারটাই এখন তো নানা সমালোচনা এবং প্রতিবাদের মুখে থমকে আছে, যদিও সন্দেহজনক কখন কি করবে ঠিক নাই, সেটা হলো সেখানে তারা বলেছিল যে যদি কেউ নিজেকে বিলুপ্ত করে তাহলে সেই নামে আর কোনো দল হবে না, কিন্তু যদি বাতিল করা হয় তাহলে সেই নামে নতুন দল এখন হতে পারবে। এটা সন্দেহজনক, এটা অত্যন্ত সন্দেহজনক এই জন্য যে যেহেতু এই নির্বাচন কমিশন সরকারের অনুগত হিসাবে কাজ করে, অতএব এই নির্বাচন কমিশন কোন রাজনৈতিক দলকে কোনো কারণে তার রেজিস্ট্রেশন বাতিল করে দিয়ে ওই নামে অন্য আর একটা সংগঠন দাঁড় করিয়ে তাকে রেজিস্ট্রেশন দিতে পারে। কারণ আমরা জানি যে বিএলএফ বলে একটা সংগঠনকে রেজিস্ট্রেশন দিয়েছিল, নয় যা কোনো দলের নয়। এই শিরোনামেই আজকে আপনাকে আমরা অতিথি হিসাবে ডেকেছিলাম সম্মানিত দর্শকদের কাছে আলোচনা করার জন্য। আপনার বক্তব্যের মধ্য দিয়ে এই মুহূর্তের সংকট সহ নির্বাচন কমিশনের অতীতের গুরুত্বপূর্ণ ঘটনা এবং স্খলন সম্পর্কে আপনি বেশ কয়েকটি
তথ্য সম্মানিত দর্শক শ্রোতার কাছে স্মরণ করিয়ে দিয়েছেন। আমি আলোচনা শেষ করার আগে আবারও সম্মানিত দর্শক শ্রোতাকে স্মরণ করিয়ে দিচ্ছি, আমাদের সংবিধানে স্পষ্টভাবে বলা আছে নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন এবং কেবল এই সংবিধান ও আইনের অধীন হইবেন। অর্থাৎ নির্বাচন কমিশনের স্বাধীনতা চর্চার ব্যাপারে, জন্মের ব্যাপারে এবং তা পালন করার ব্যাপারে সংবিধানের বাইরে আর কারো কাছেই তার কোনো বাধ্যবাধকতা থাকার কথা নয়। সংবিধানে স্পষ্টভাবে বলা আছে রাষ্ট্রের সকল নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনকে সহায়তা করবে। অর্থাৎ নির্বাচন কমিশনকে একমাত্র সংবিধান ছাড়া আর কেউই তাকে পরিচালনা করার বা তাকে গাইড করার কোনো ক্ষমতা রাখেন না। আজকে নির্বাচন কমিশনের যে স্খলন হতে হতে যে পর্যায়ে গিয়ে পৌঁছেছে, তারই আলোকে আমাদের সম্মানিত আলোচক অতিথি জনাব নজরুল ইসলাম খান আপনাদের সামনে যে চিত্র তুলে ধরেছেন, দেশের চলমান গণতান্ত্রিক সংগ্রাম আন্দোলন এবং একটি সত্যিকারের অবাধ নির্বাচন আদায় করা এবং সেই অবাধ নির্বাচন আদায় করার পরে সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার যে প্রক্রিয়া, সেই ক্ষেত্রে শেষ পর্যায়ে গিয়ে নির্বাচন কমিশনের অবাধ এবং স্বাধীন ক্ষমতা চর্চা করার গণমুখী যে ভূমিকা, সেটি হবে গুরুত্বপূর্ণ। আমরা এই কথাটি বিনয়ের সঙ্গে আপনাদেরকে স্মরণ করিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি। আমাদের সম্মানিত আলোচক জনাব নজরুল ইসলাম খানকে বিশেষ ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে আসসালামু আলাইকুম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।